ahora que tú lo haces, আর বহিঃক্ষরা যারা, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি বলতে এখানে প্রাণী হরমোনকে বোঝাচ্ছে। বহিঃক্ষরা বলতে যারা দেহের ভেতরে থাকবে এবং ক্ষরিত হয়ে বাইরে আসবে, অর্থাৎ যার মানে হচ্ছে বহি, মানে হচ্ছে বাইরে, তাহলে দেহের ভেতরে থেকে দেহের বাইরে বেরিয়ে আসবে, সেটাকে বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি প্রাণী হরমোন থাকে, সেখান থেকে ক্ষরিত হয়, সেটা আমরা ব্যাপারটা বুঝলাম। এবার চলে আসবো পরিবহনের ধরন, সেটা আমরা বুঝলাম। এবং এর কিছু রাসায়নিক ধর্ম রয়েছে, কেমন কি, যে প্রাণী হরমোনগুলি রয়েছে, সে প্রাণী হরমোনগুলি কিছু বৈশিষ্ট্য, কিছু ধর্ম রয়েছে। অর্থাৎ প্রাণী হরমোনের মধ্যে প্রকারভেদ আমরা বলতে পারি, এক প্রকারের ধর্মের ভিত্তিতে বা তাদের রাসায়নিক গঠনের ভিত্তিতে। রাসায়নিক গঠনের ভিত্তিতে এক প্রকারে আমরা বলতে পারি কি, ধর্ম। এই যে রাসায়নিক গঠন, এই রাসায়নিক যে গঠন, এই রাসায়নিক গঠনের ভিত্তিতে, এই রাসায়নিক গঠনের ভিত্তিতে যে প্রাণী হরমোনগুলি রয়েছে, তাতে অনেকগুলি ভাগ করা হয়। যেমন প্রোটিন ধর্মী কিছু হরমোন আছে, অ্যামাইনো ধর্মী হরমোন রয়েছে, স্টেরয়েড ধর্মী হরমোন রয়েছে। তো এই সমস্ত বিষয় থেকে খুব একটা প্রশ্ন আমাদের হয় না, স্টেরয়েড ধর্মী কোনটা, অ্যামাইনো ধর্মী কোনটা, এই সমস্ত জায়গা থেকে খুব একটা প্রশ্ন হয় না। নেক্সট যে টপিকটা আমরা পড়বো, মানে নেক্সট যে বিষয়টা হচ্ছে যে একটা জিনিস আমাদের এখানে আছে, যেটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ঠিক আছে, তো ফিডব্যাক নিয়ন্ত্রণ বোঝার আগে আমাদের আগে দেখে নিতে হবে যে হরমোন এর গ্রন্থি কি কি রয়েছে। সেটা না বুঝলে আমরা ফিডব্যাকটা বুঝবো না। তো ফিডব্যাক নিয়ন্ত্রণ কি, ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে, ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, এই জিনিসটা থেকে, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে, এই জায়গাটা থেকে। তো প্রাণী হরমোনদের কয় প্রকারের গ্রন্থি রয়েছে আমাদের ক্লাস 10-এ 6 প্রকারের গ্রন্থি আমরা, বা 6 প্রকারের গ্রন্থি ব্যাপারে আমরা পড়বো। 6 প্রকারের গ্রন্থি কি কি? প্রথম যে গ্রন্থি হচ্ছে, আমাদের মাথাতেই রয়েছে 2 প্রকার গ্রন্থি। একটাকে বলা হচ্ছে, অর্থাৎ প্রাণীদের হরমোনের গ্রন্থিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ হরমোনগুলি যে জায়গায় থাকে, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি কত প্রকারের। তার অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে 6 প্রকারের। কি কি? একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস, এটা মনে রাখবে। হাইপোথ্যালামাস একটা অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ যেখানে হরমোন থাকে, এবং এটাকে আবার এক প্রকারের কি বলা হয়, মস্তিষ্কের অংশও বলা হয়ে থাকে। তা একটা গ্রন্থি, এবং সেই অংশটাই আবার মস্তিষ্কের একটা পার্ট, মস্তিষ্কের একটা অংশ। ঠিক আছে, হাইপোথ্যালামাস। 2 নম্বর হচ্ছে পিটুইটারি। 2 নম্বর যে গ্রন্থি সেটাকে বলা হয় পিটুইটারি। ঠিক আছে, 2 নম্বর যে গ্রন্থি সেটাকে বলা হচ্ছে পিটুইটারি। 3 নম্বর যে গ্রন্থি সেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। 3 নম্বর যে গ্রন্থি সেটাকে বলে থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, তাহলে এই 3টে গ্রন্থির ব্যাপারে এখন আমরা পড়বো। এই 3টে গ্রন্থি থাকে কোথায়? এই 3টে গ্রন্থির মধ্যে প্রথম 2টো গ্রন্থি হচ্ছে আমাদের ব্রেন, অর্থাৎ মস্তিষ্কে। আর থাইরয়েড গ্রন্থি রয়েছে আমাদের গলায়। ঠিক আছে, যার জন্য আমরা হয়তো পড়ে থাকবো গলগণ্ড রোগ ব্যাপারে। ঠিক আছে, তো হাইপোথ্যালামাস হচ্ছে একটা গ্রন্থি, যেটা আমাদের মস্তিষ্কে রয়েছে, এবং তার সঙ্গেই যুক্ত রয়েছে আরেক প্রকারের গ্রন্থি, যেটাকে বলা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তাহলে এই গ্রন্থিটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রন্থি। আর এই যে দুটো পার্টে ভাগ রয়েছে, অর্থাৎ অগ্রভাগ আর পশ্চাৎ ভাগে ভাগ করা হয়, এই গ্রন্থিটাকে বলা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। উপরটাকে হাইপোথ্যালামাস, আর 2 নম্বর যে গ্রন্থি সেটাকে বলা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তো এই হাইপোথ্যালামাস এবং পিটুইটারি থেকে বিভিন্ন প্রকারের হরমোন ক্ষরিত হয়।
হাইপোথ্যালামাস থেকে বিশেষ কিছু হরমোন খরিত হয়। তাহলে হাইপোথ্যালামাস থেকে যে সকল হরমোন খরিত হয় তার একমাত্র কাজ হচ্ছে, তার একটাই কাজ, একটাই লক্ষ্য, যে পিটুটারিতে যে হরমোনগুলি রয়েছে, পিটুটারি গ্রন্থির যে হরমোনগুলি রয়েছে, সেই হরমোনগুলিকে ক্ষরণে উদ্দীপিত করা, আর না হলে ক্ষরণে বাধা দেওয়া। হাইপোথ্যালামাস গ্রন্থির যতগুলি হরমোন রয়েছে, সমস্ত হরমোনগুলি পিটুইটারির হরমোনগুলিকে, পিটুইটারি গ্রন্থির যত প্রকারের হরমোন রয়েছে, সমস্ত হরমোনগুলিকে কি করবে? হয় উদ্দীপিত করবে, অর্থাৎ গ্রন্থি থেকে বার করতে সাহায্য করবে, আর না হলে যেগুলো বেরোচ্ছে বা যে হরমোনগুলি বেরোচ্ছে বেশি পরিমাণে যাতে বের না হয়ে যায় তার জন্য বাধা প্রদান করতেও সাহায্য করে থাকে এই পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে একটি হরমোন খরিত হয় যেটাকে বলা হচ্ছে কি, টিআরএইচ বলে। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি থেকে একটি হাইপোথ্যালামাস থেকে একটি হরমোন খরিত হয় যাকে বলা হয় টিআরএইচ। এই টিআরএইচ বা যার পুরো নাম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই টিআরএইচ হরমোনটি খরিত হয়ে রক্তের সঙ্গে মিশে চলে আসবে সরাসরি কোথায়? পিটুইটারিতে। এই টিআরএইচ নামক হরমোনটি চলে আসবে কোথায়? টিআরএইচ নামক হরমোনটি এসে পিটুইটারির নির্দিষ্ট একটা হরমোনকে উদ্দীপিত করবে, অর্থাৎ যাতে উদ্দীপিত করা মানে আছে যাতে ওই গ্রন্থি থেকে সে বেরিয়ে আসে, গ্রন্থি থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে তার যাবতীয় কাজ করবে। এবং আমাদের গলায় রয়েছে এই থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, গলায় রয়েছে এরকম আমাদের থাইরয়েড গ্রন্থি। তাহলে আমাদের এই হচ্ছে ধরো গলায় থাইরয়েড গ্রন্থি, হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং থাইরয়েড গ্রন্থি। এবার যখন টিআরএইচ পিটুইটারিতে আসে, সেখান থেকে টিএসএইচ নামক যে হরমোন, এক প্রকারের পিটুইটারি গ্রন্থির যে হরমোন, পিটুইটারি গ্রন্থির একটি হরমোন যাকে বলে টিএসএইচ, এই টিএসএইচ ক্ষরণে কি করবে? উদ্দীপিত করবে বা টিএসএইচ ক্ষরণে সাহায্য করবে। টিএসএইচ ক্ষরণে সহায়তা করে, অর্থাৎ টিএসএইচ কে উদ্দীপিত করবে। টিএসএইচ উদ্দীপিত করা মানে টিএসএইচ গ্রন্থি থেকে বার হবে, বেরিয়ে এসে কোথায় যাবে? বেরিয়ে এসে রক্তের সঙ্গে মিশে, রক্তের সঙ্গে মিশে সে কোথায় চলে যাবে? সরাসরি চলে যাবে থাইরয়েড গ্রন্থিতে। সরাসরি চলে যাবে কোথায়? থাইরয়েড গ্রন্থিতে। থাইরয়েড গ্রন্থিতে গিয়ে থাইরয়েড গ্রন্থির মধ্যে থাকা এক প্রকারের হরমোন যাকে বলা হয় থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোন ক্ষরণে আবার তাকে আবার উদ্দীপিত করবে। এই টিএসএইচ আবার কি করবে? থাইরয়েড থেকে থাইরক্সিন নামক হরমোনকে বার করবে, অর্থাৎ ক্ষরণে সহায়তা করবে। কাকে সহায়তা করবে? থাইরক্সিন নামক হরমোনকে সহায়তা করবে। কে সহায়তা করছে? টিএসএইচ। টিএসএইচ থাইরক্সিন। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারছি থাইরক্সিন হরমোন নিজে থেকে খরিত হচ্ছে না। থাইরক্সিন হরমোন নিজে থেকে খরিত হচ্ছে না, তাকে ক্ষরণে সহায়তা করছে, ক্ষরণে সাহায্য করছে, যাতে সে গ্রন্থি থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার জন্য সহায়তা করে। কে সহায়তা করছে? টিএসএইচ সহায়তা করে। আর টিএসএইচ ও কিন্তু নিজে থেকে আবার বেরিয়ে আসছে না, তো টিএসএইচ কে আবার অন্য কেউ সহায়তা করছে। তো টিএসএইচ কে যে সহায়তা করছে, অর্থাৎ উদ্দীপিত করছে কে? টিআরএইচ নামক হরমোন। তো টিআরএইচ হরমোনটা কোথায় খরিত হয়? কোথায় খরিত হচ্ছে? তো টিআরএইচ হরমোনটা খরিত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। বুঝে গেল? হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে পিটুইটারিতে যাচ্ছে। পিটুইটারিতে গিয়ে টিএসএইচ কে উদ্দীপিত করে, টিএসএইচ সেটা উদ্দীপিত হয়ে বেরিয়ে সে চলে যাবে কোথায়? থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন উদ্দীপিত করতে, থাইরক্সিনকে উদ্দীপিত করতে চলে যায়। এইভাবে এইভাবে কি হচ্ছে, একটা হরমোন আর একটা হরমোনকে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, থাইরক্সিন হরমোন বেরিয়ে তখন কি করছে? সে রক্তের মধ্যে মিশে সে দেহের বিভিন্ন বিভিন্ন জায়গাতে যাবে, অর্থাৎ যা যা তার কাজ আছে সে কাজগুলি করবে। এবং কাজগুলি করার পর যখন এই যে প্রক্রিয়া চলতে থাকবে, কাজগুলি করার পর ধ্বংসপ্রাপ্ত হবে। তার পাশাপাশি এই যে প্রক্রিয়া চলছে, একটা পর একটা খরিত হচ্ছে হরমোন গুলা, তো থাইরক্সিন হরমোন কি করে আবার? সেই রক্তের মধ্যে মিশে থেকে যখন তার থাইরক্সিনের পরিমাণ বেশি হয়ে যায়, থাইরক্সিনের পরিমাণ যখন রক্তের মধ্যে বেশি হতে শুরু করে, তো বেশি হলো সমস্যা। যখন থাইরক্সিন হরমোন ক্ষরণ বেশি হতে শুরু করে, তখন যে হরমোনটি চলে যাবে কোথায়? আবার ঘুরে হাইপোথ্যালামাসকে, হাইপোথ্যালামাসের যে হরমোনটা রয়েছে তাকে ক্ষরণে বাধা প্রদান করবে। তাকে কি করবে? ক্ষরণে বাধা প্রদান করবে। অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা যে থাইরক্সিন হরমোন নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ থাইরক্সিন হরমোনের বেশি হলে, এবার থাইরক্সিন হরমোন বেশি হলে সে টিএসএইচ কে এক প্রকারে কি করে? বাধা প্রদান করে, যাতে টিএসএইচ হরমোন ক্ষরিত না হয়, টিআরএইচ হরমোনও ক্ষরিত না হয়, যার ফলে থাইরক্সিন রক্তের মধ্যে ঘরিত হয়ে বেশি না মিশে যায়, যার ফলে কোনো রকমের দুর্ঘটনা, দেহের মধ্যে কোনো রোগ বিরোগ যাতে প্রকাশ না পায়, এই সকল কিছু ঘটে থাকে। এবার
এই জিনিসটা, এই যে পুরো বিষয়টা একটা হরমোন আরেকটা হরমোনকে নিয়ন্ত্রণ করছে, এবং এই নিয়ন্ত্রণের ফলে দেহের প্রত্যেকটা হরমোনের একটা মাত্রা কি হয়, প্রত্যেকটা হরমোনের যে যতটুকু বা তার যে পরিমাণ সেটা কি একটা বজায় থাকে। যে যখন বেশি হচ্ছে তখন ক্ষরণ বন্ধ হচ্ছে, আবার যখন রক্তে থাইরক্সিন কমে যাবে তখন আবার থাইরক্সিন, ওই অল্প মাত্রা থাইরক্সিন সে কি করবে, আবার আবার এই পুরো প্রক্রিয়া যাতে আবার শুরু হয় সেটাতে আবার সাহায্য করবে, উদ্দীপিত করবে, বা সেই প্রক্রিয়াকে আবার চালু করতে সাহায্য করবে। তো এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণ অর্থাৎ ফিডব্যাক নিয়ন্ত্রণের মূল কথা হচ্ছে যে বিশেষ কিছু হরমোনকে উদ্দীপিত করার ফলে দেহে সেই হরমোনের একটা মাত্রা বজায় থাকবে, যাবতীয় কাজ করবে, এবং যখন মাত্রা অর্থাৎ এই কাজটি প্রক্রিয়াটি চলতে থাকা অবস্থায় এই হরমোনগুলি নিজেই আবার নিজের ক্ষরণকে নিয়ন্ত্রণও করতে পারবে। এই পুরো ঘটনাটিকেই বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। আর বেশি কিছু আমাদের ফিডব্যাক সম্পর্কে পড়া দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা বিশেষ হরমোনগুলি আমরা এবার পড়বো। দেখো, এবার হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণের পরে যে বিষয়গুলি পড়বো, যে ফিডব্যাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা নেগেটিভ ফিডব্যাক, একটা পজিটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক কাকে বলছে? নেগেটিভ ফিডব্যাক তাকেই বলা হচ্ছে যে যখন থাইরক্সিন হরমোন ক্ষরণ বন্ধ হচ্ছে, থাইরক্সিন এর যে ক্ষরণটা, থাইরক্সিন জাত থাইরয়েড গ্রন্থি থেকে যখন বেরিয়ে আসা বন্ধ হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক। আবার যখন থাইরক্সিন হরমোনের ক্ষরণ শুরু হবে, চালু হবে, সেটাকে বলা হচ্ছে আবার পজিটিভ ফিডব্যাক। আর কিছু নেই এখানে, এই পজিটিভ আর নেগেটিভ এই দুটো ভাগে এটাকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, আর বিশেষ কিছু এখান থেকে আমাদের জানার বিষয় নেই। এবার আমরা চলে যাব তাহলে এতক্ষণ ধরে আমরা পড়লাম ফিডব্যাক সম্পর্কে, এবং একটা হরমোনের গ্রন্থি, একটা গ্রন্থির যে হরমোনগুলি সেটা অন্য একটা গ্রন্থি দ্বারা বা একটা হরমোন দ্বারা নিয়ন্ত্রণ হতে পারে, সেই বিষয়গুলি আমরা দেখলাম। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে এতগুলো গ্রন্থি তার ব্যাপারে এবার আসবো। হাইপোথ্যালামাস প্রথমে যেটা যেটা আমাদের পড়তে হবে, পড়া দরকার, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। কিন্তু হাইপোথ্যালামাস কি, হাইপোথ্যালামাসের কি সেটা অল্প করে আমরা বলেছি। এবার হাইপোথ্যালামাসকে একটা নাম দেওয়া হয়েছে কি, প্রভু গ্রন্থি। তো হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি কেন বলা হচ্ছে সেটা বোঝার জন্য একটু খেয়াল করবে এই জায়গাতে। ধরে নাও এটা একটা গ্রন্থি, ঠিক আছে, এটা গ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে আমাদের কি গ্রন্থি, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, এই গ্রন্থিটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস ধরে নাও। তো এই যে হাইপোথ্যালামাস যে গ্রন্থি রয়েছে, এই গ্রন্থি থেকে অনেক প্রকারের হরমোন ক্ষরিত হয়, 1 2 3 4 অনেক প্রকারের হরমোন ক্ষরিত হয়ে থাকে। এই গ্রন্থি এই গ্রন্থি যত রকমের হরমোন রয়েছে সেটি একটি গ্রন্থিকে কি করবে, নিয়ন্ত্রণ করা কাজ করবে, যার নাম হচ্ছে পিটুইটারি। এর নাম হচ্ছে পিটুইটারি। ঠিক আছে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পিটুইটারি। তাহলে পিটুইটারি পিটুইটারি থেকে যত রকমের হরমোন আবার ক্ষরিত হয়, মানে অনেকগুলো হরমোন রয়েছে এখানে পিটুইটারিতে, তো এখান থেকে যত রকমের হরমোন ক্ষরিত হয় সেই হরমোনগুলি বিশেষ আহ, যত রকমের আর গ্রন্থি রয়েছে সমস্ত গ্রন্থিকে কি করবে, সে নিয়ন্ত্রণ করার কাজ করে। অর্থাৎ পিটুইটারির কাছে বাকি 4টে গ্রন্থির কি আছে, লাগাম রয়েছে। বুঝা গেল? বাকি 4টে অর্থাৎ কি কি 4টে, থাইরয়েড, অগ্ন্যাশয় অন্তঃক্ষরা কোষ, একটা হচ্ছে 5 নম্বর অ্যাড্রেনালিন, আর 6 নম্বর হচ্ছে জনন গ্রন্থি। ঠিক আছে, এই যে কি কি তাহলে, একটা হচ্ছে আমাদের কি 2 নম্বর তো আমরা পড়ে নিয়েছি, হাইপোথ্যালামাস 1 নম্বরে, আর 2 নম্বর হচ্ছে আমাদের পিটুইটারি, 3 নম্বর হচ্ছে থাইরয়েড, 4 নম্বর হচ্ছে অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ, 5 নম্বর হচ্ছে অ্যাড্রেনালিন, এবং 6 নম্বর হচ্ছে জনন গ্রন্থি। তাহলে এই যে পিটুইটারি গ্রন্থি না, পিটুইটারি গ্রন্থি কি আছে, তার কাছে লাগাম রয়েছে বাকি 4টে গ্রন্থির। ঠিক আছে, কিন্তু হাইপোথ্যালামাসের কাছে কি রয়েছে, সবচেয়ে বড় লাগাম রয়েছে। হাইপোথ্যালামাসের কাছে সবচেয়ে বড় কি রয়েছে, লাগাম রয়েছে পিটুইটারিকে কন্ট্রোল করা। পিটুইটারি থেকে কোন হরমোন কতটা কখন কোথায় ক্ষরিত হবে সেটাকে নিয়ন্ত্রণ করার কাজ করে কে, হাইপোথ্যালামাস। আর পিটুইটারি
বাকি যত রকম গ্রন্থি রয়েছে সবাইকে নিয়ন্ত্রণ করে, সবাইকে কি করে রেখেছে, সে কন্ট্রোল করে রেখেছে। তো যে দেখো পিটুইটারি কন্ট্রোল করছে বাকি চারটে গ্রন্থিকে, আর পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে আবার হাইপোথ্যালামাস। তো পিটুইটারি যখন অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে তখন পিটুইটারিকে বলা হয় প্রভু গ্রন্থি, ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে বলা হচ্ছে কি, মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, বাংলায় একে বলা হয় প্রভু গ্রন্থি। আবার এই যে হাইপোথ্যালামাস যখন পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ মাস্টার গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে, তো মাস্টার গ্ল্যান্ডকে যে নিয়ন্ত্রণ করছে তাকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে পিটুইটারিকে যে নিয়ন্ত্রণ করছে তাকে বলা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে, হাইপোথ্যালামাসকে, বা বাংলায় বলা যেতে পারে একে প্রভুর প্রভু গ্রন্থি। মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে পিটুইটারিকে, বাংলায় একে প্রভু গ্রন্থি বলতে পারি। আর প্রভু গ্রন্থিকে যে নিয়ন্ত্রণ করছে তাকে বলা হয় প্রভুর কি বলা হয়, প্রভুর প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে। বুঝা গেল কথা? তাহলে প্রভুর প্রভু গ্রন্থি কাকে বলছে, হাইপোথ্যালামাসকে বলছে। কেন বলছে, কেন বলছে? কারণ হাইপোথ্যালামাস তো বাকি সমস্ত এই পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে, যে পিটুইটারিটা আবার বাকি সমস্ত গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, তার লাগাম ধরে রেখেছে। এবার চলে আসবো আমরা, এই জিনিসটা ভালো করে মিলিয়ে নাও, দেখে নাও, চোখে একদম মাথায় এঁটে নাও যে কে কাকে নিয়ন্ত্রণ করছে, কোন গ্রন্থি কাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে সবচেয়ে উপরে, হাইপোথ্যালামাসের উপরে আর কোনো গ্রন্থির ব্যাপারে আলোচনা নেই, হাইপোথ্যালামাস হচ্ছে সবচেয়ে ওপরে। তাহলে হাইপোথ্যালামাস এবার যে পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে, তো এই পিটুইটারিকে নিয়ন্ত্রণ কিভাবে করে এবং পিটুইটারির সমস্ত গ্রন্থিকে কি নিয়ন্ত্রণ করে তা বিষয়ে আমরা এবার পড়বো। তাহলে হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন খোদিত হয় দেখে নাও। হাইপোথ্যালামাস থেকে 1 নম্বর যে হরমোন খোদিত হয় তাকে বলা হচ্ছে ARH। এআরএইচ এর একটা পুরো নাম রয়েছে, ঠিক আছে, তো এআরএইচ এর পুরো নাম কোনোদিন আসবেও না পরীক্ষায়, জীবনেও আসবে না, তবে মনে রাখো এআরএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, এআরএইচ এর পুরো নাম। এবার এআরএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাডেনোকর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, যেটা কি করে পিটুইটারির আহ, পিটুইটারির কি করে ACTH নামক হরমোনকে কি করবে, উদ্দীপিত করে বা ক্ষরণে সহায়তা করে। কি করবে, উদ্দীপিত করে বা ক্ষরণে কি করে, ক্ষরণে এরা সহায়তা করে থাকে। উদ্দীপিত করে বা ক্ষরণে, উদ্দীপিত করে বা উদ্দীপ্ত করে বা ক্ষরণে সহায়তা করে থাকে এআরএইচ এসিটিএইচ। নামের মধ্যে মিল আছে, দেখো নামের মধ্যে কিন্তু মিল আছে। এআরএইচ, এআরএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, ট্রফিন, এইটুকু শুধু চেঞ্জ, ট্রফিন। আর এসিটিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক কি হরমোন, ঠিক আছে। অ্যাড্রেনোকর্টিকোট্রফিন রিলিজিং হরমোন এটা কাকে নিয়ন্ত্রণ করে, এসিটিএইচ কে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এসিটিএইচ টা কোথাকার হরমোন, এসিটিএইচ হচ্ছে পিটুইটারি গ্রন্থির হরমোন, আর এআরএইচ হচ্ছে হাইপোথ্যালামাসের হরমোন। 2 নম্বর রয়েছে আমাদের, পড়লাম যেটা এস টিআরএইচ। তো টিআরএইচ কাকে নিয়ন্ত্রণ করে সেটা একটু আগে দেখলাম, টিআরএইচ কাকে নিয়ন্ত্রণ করে থাকে, টিআরএইচ কাকে নিয়ন্ত্রণ করে আমরা ফিডব্যাকে এক ফুটি পড়লাম, বলো দেখি টিআরএইচ হরমোনটি কোন হরমোনকে নিয়ন্ত্রণ করার কাজ করে। টিআরএইচ নিয়ন্ত্রণ করে কাকে, টিআরএইচ নিয়ন্ত্রণ করে টিএসএইচ, টিএসএইচ। টিআরএইচ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে খরিত হচ্ছে একটি হরমোন, আর টিএসএইচ পিটুইটারি থেকে খরিত হচ্ছে একটি হরমোন। টিএসএইচ কে কি করবে, সে উদ্দীপিত করবে, ঠিক আছে, যাতে গ্রন্থি থেকে হরমোনটা বের বের হয়। 3 নম্বর রয়েছে এসআরএইচ বলে একটি হরমোন। এসআরএইচ কাকে নিয়ন্ত্রণ করে, এসআরএইচ নিয়ন্ত্রণ করে গ্রোথ হরমোনকে। এসআরএইচ এর পুরো নাম হচ্ছে, এসআরএইচ এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রফিক কি, সোমাটোট্রফিক রিলিজিং হরমোন, ঠিক আছে, সোমাটোট্রফিন রিলিজিং হরমোন এসআরএইচ এর পুরো নাম। আর এসআরএইচ কাকে নিয়ন্ত্রণ করছে, এসআরএইচ নিয়ন্ত্রণ করছে
এসটিএইচ বা জিএইচ, এসটিএইচ বা জিএইচ কে নিয়ন্ত্রণ করা কাজ করে। কে নিয়ন্ত্রণ করছে? এসআরএইচ। ঠিক আছে। 4 নম্বর যে গ্রন্থি হরমোন সেটা হচ্ছে জিএনআরএইচ। ঠিক আছে। জিএনআরএইচ, জিএনআরএইচ কাকে নিয়ন্ত্রণ করে? জিএনআরএইচ মনে রাখবে, জিএনআরএইচ যার পুরো নাম হচ্ছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, যেটা নিয়ন্ত্রণ করে এল এফএসএইচ, এলএইচ, এরকম আরো কিছু কিছু হরমোন রয়েছে। এই সমস্ত হরমোনগুলিকে সে নিয়ন্ত্রণ করা কাজ করে। এফএসএইচ এদের ব্যাপারে জানবো আরো বিস্তারিত। ঠিক আছে। তো এদের ব্যাপারে এই হরমোনগুলি জেনে গেলাম। এই হরমোনগুলি পিটুইটারি গ্রন্থির ব্যাপারে যখন পড়বো তখন তার ব্যাপারে আমরা জানবো। ঠিক আছে। তার পুরো নাম, তার কাজ, এই সমস্ত কিছু আমরা জানবো। 5 নম্বর রয়েছে, 5 নম্বর বলতে পারি কি, 5 নম্বর রয়েছে পিআরএইচ, যেটাকে বলা হয় প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, বা যেটাকে এলটিএইচ বলা হয়, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, যারা প্রোল্যাকটিন হরমোনকে নিয়ন্ত্রণ করে, প্রোল্যাকটিন হরমোনকে নিয়ন্ত্রণ করে বা উদ্দীপিত হতে সাহায্য করে। 6 নম্বর আরো রয়েছে পিআইএইচ রয়েছে, যেটা প্রোল্যাকটিনকে বাধা দেয়। ঠিক আছে। বাধা দেওয়ার কাজ করে। যার আই মানে হচ্ছে ইনহিবিট, আর মানে হচ্ছে রিলিজিং, রিলিজিং মানে মনে রাখবে মুক্ত করা, আর ইনহিবিট, আই ফর ইনহিবিট, ইনহিবিট মানে মনে রাখবে, ইনহিবিট মানে মনে রাখবে বাধা দেওয়া। ঠিক আছে। ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া। ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া। এরকমই আমাদের ত্বকের মধ্যে একটি হরমোন রয়েছে যাকে বলা হয় এমআরএইচ, ত্বকের বর্ণের জন্য নিয়ন্ত্রণ এ কাজ করে। এমএসএইচ বলে একটি হরমোন, যার পুরো নাম মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে। মেলানো, লিখে দিচ্ছি, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে। এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন সে কি করে? ত্বকের বর্ণ, ত্বকের বর্ণের উপর কাজ করে, ত্বকের বর্ণের নিয়ন্ত্রণের উপর কাজ করে এমএসএইচ। এর জন্য আরেকটি হরমোন খরিত হয় যার নাম এমআইএইচ, এমআইএইচ। তো এমআইএইচ এর পুরো নাম কি? এমআইএইচ এর পুরো নাম হচ্ছে মেলানোসাইট ইনহিবিট ইনহিবিটিং হরমোন, যেটাকে এমএসএইচ এর ক্ষরণকে কি করবে? সে নিয়ন্ত্রণ করে কাজ করে। এমএসএইচ এর ক্ষরণ কে নিয়ন্ত্রণ করে। তাহলে এমআইএইচ এর কাজ হচ্ছে এমএসএইচ কেই ক্ষরণে সাহায্য করবে, ওই বাধা দেবে। ঠিক আছে। এখানে ক্ষরণে সাহায্য করবে। আর এমএসএইচ কে এমআইএইচ কি করবে? এমআইএইচ এমএসএইচ কে এক প্রকারের তো এই হচ্ছে আমাদের পিটুইটারি থেকে খরিত হওয়া হরমোন, হাইপোথ্যালামাস থেকে খরিত হওয়া হরমোন। হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলি পড়লাম সেটা নিয়ে খুব একটা প্রশ্ন হয় না কিন্তু। ঠিক আছে। সেটা নিয়ে এই এতগুলো হরমোন নিয়ে এই হাইপোথ্যালামাস থেকে আহ, খুব কমই চান্স থাকে মাধ্যমিকে প্রশ্ন আসার। 99.99% প্রশ্ন হয় না। তারপরে তোমার যে বিষয়টা জেনে রাখতে হবে, জেনে রাখার বিষয় আছে, জেনে রাখার জন্য তোমাদের ঠিক আছে। তবে এখান থেকে খুব একটা মুখস্থ করতে হবে না কোন হরমোন কাকে নিয়ন্ত্রণ করে না করে, জেনে রাখার বিষয়। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আসল ঘটনা। এখান থেকেই তোমাদের আসল পড়া হচ্ছে শুরু। প্রাণী হরমোনের বিস্তারিত এই জায়গা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আমরা 2 নম্বর গ্রন্থি পড়বো যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এইটাই হচ্ছে আমাদের এখান থেকে আসল ঘটনা শুরু। আসল যে ঘটনা সেটা এখান থেকে শুরু, সেটা হচ্ছে কি? পিটুইটারি গ্রন্থি। তাহলে 2 নম্বর যে গ্রন্থি সেটাকে বলা হয় পিটুইটারি গ্রন্থি। তো পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয় না বলা হয় সেটা কিন্তু আমরা একবার দেখেছি। তাহলে পিটুইটারি ব্যাপারে আমরা এবার জানি। তাহলে পিটুইটারি গ্রন্থি কি, পিটুইটারি গ্রন্থি কাকে বলে, পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে।
তাহলে পিউটারি গ্রন্থির ব্যাপারে কি বলছে? এই গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বলা হয়। একটু আগে আমরা আলোচনা করলাম, এই হরমোনকে বা এই গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়ে থাকে? বলা তো হয়ে থাকে ঠিক, কিন্তু কেন বলা হয়ে থাকে সেটা তো আমরা দেখলাম। তো মাস্টার গ্ল্যান্ড এই জন্যই বলা হয় যে পিটুইটারি যে গ্রন্থি রয়েছে, এই ধরনের পিটুইটারি গ্রন্থি, এ বাকি হরমোনগুলিকে বা বাকি যে গ্রন্থি রয়েছে এই সবটা গ্রন্থিকে সে নিয়ন্ত্রণ করে। বলতে পারা যায় এক প্রকারের লাগাম রয়েছে, চারটে লাগাম চারটে গ্রন্থিকে নিয়ন্ত্রণ করার জন্য ধরে আছে, ঠিক আছে? তো এই জন্য পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়, কাকে বলা হয়, সেই বিষয়টা আমরা দেখলাম। এই হরমোন রয়েছে কোথায়? এই হরমোন রয়েছে আমাদের যে মস্তিষ্ক রয়েছে তার সেলা টার্সিকা বলে যে একটি জায়গা, মস্তিষ্কের সেলা টার্সিকা বলে একটি জায়গা, অর্থাৎ অবস্থান যদি আমরা বলতে হয় তাহলে বলতে হবে যে ধূসর এক প্রকার যে লাল বর্ণ রয়েছে আমাদের মাথায় বা মস্তিষ্কে, যার স্ফেনয়েড বলে একটা অস্থি, স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা বলে যে প্রকোষ্ঠ, সেলা টার্সিকা বলে যে প্রকোষ্ঠ, সেই জায়গাতে এই গ্রন্থিটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এটুকু শুধু মাথায় রাখবে, মনে রাখবে যে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা বলে যে প্রকোষ্ঠ রয়েছে সেই জায়গাতে এই হরমোনটিকে দেখতে পাওয়া যায় বা এই হরমোনটি অবস্থিত। এই হরমোনের অবস্থান পড়লাম, কি করে না করে তার ব্যাপারে কিছু বৈশিষ্ট্য পড়লাম। এইবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে তার হরমোন ব্যাপারে। দেখো, মাস্টার গ্ল্যান্ডকে দুভাগে ভাগ করা হয়েছে। মাস্টার গ্ল্যান্ডকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। হাইপোথ্যালামাস, তার ঠিক সঙ্গে লেগে থাকা এই দুটো গ্রন্থি, যার একটাকে বলা হয় অগ্র পিটুইটারি, ঠিক আছে? যার একটা ভাগকে বলা হচ্ছে কি অগ্র পিটুইটারি, অগ্র পিটুইটারি। আর একটাকে বলা হয়, এই যে পেছনের দিকটাকে বলা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, ঠিক আছে? তাহলে পিটুইটারি গ্রন্থিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। পিটুইটারি গ্রন্থিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় অগ্র পিটুইটারি, আর একটাকে বলা হয় পশ্চাৎ পিটুইটারি। তো অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারিকে ইংলিশে বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস। পিটুইটারি যে অগ্রভাগ তাকে বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাডেনো হাইপোফাইসিস। আর এটাকে বলা হয় পশ্চাৎ যে পিটুইটারি রয়েছে তাকে বলা হচ্ছে নিউরো হাইপোফাইসিস, ঠিক আছে? পশ্চাৎ পিটুইটারিকে বলা হচ্ছে নিউরো হাইপোফাইসিস, আর অগ্রভাগ যে রয়েছে অ্যাডেনো হাইপোফাইসিস। তাহলে পশ্চাৎ আর পিটুইটারি আর অগ্র পিটুইটারি থেকে অনেক প্রকারের হরমোন ক্ষরিত হয়, অনেক প্রকার হরমোন। তাহলে অনেক প্রকারের হরমোন ক্ষরিত হয়, যার মধ্যে কিছু কিছু হরমোন যেটা আমাদের আলোচ্য বিষয় রয়েছে সেই বিষয়, সেই হরমোনগুলোর ব্যাপারে আমরা পড়বো। তো অগ্রভাগ থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? তাহলে অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলি ক্ষরিত হয় তার মধ্যে এক হচ্ছে ACTH। নামগুলো প্রায় জেনে গেছি আমরা। অগ্র পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি, অগ্র পিটুইটারি থেকে যাকে ইংলিশে বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস, ইংলিশে বলা হয় থাকে একে অ্যাডেনো হাইপোফাইসিস। এখান থেকে বেশ কয়েকটা হরমোন ক্ষরিত হয়, যার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের ACTH। ACTH পুরো নাম কি? তো ACTH এর পুরো নাম হচ্ছে অ্যাড্রিনো বা অ্যাড্রেনো বলা হয়, অ্যাড্রেনো কর্টিকো, অ্যাড্রেনো কর্টিকো, ঠিক আছে? অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক, ট্রফিক রিলিজিং, সরি, অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন, অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক বা ট্রফিক হরমোন। অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন এর কাজ কি? তো এর কাজ কি? এর কাজ হচ্ছে, দেখো, আমরা আগেই দেখেছি যে পিটুইটারি গ্রন্থির যত রকমের হরমোন রয়েছে, সবকটা হরমোন কোনো না কোনো গ্রন্থির হরমোন গুলোকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? কোনো না কোনো গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। তো এই কোনো না কোনো গ্রন্থির মধ্যে এটা একটা চলে আসছে যে ACTH নামক যে হরমোনটা, এটা আমাদের বৃক্কের উপরে থাকা, আমাদের ঠিক বৃক্কের উপরে থাকা একটি ব আকৃতির যে গঠন,
বৃক্কের উপরে থাকা একটা গঠন, যাকে মাংসল একটা গঠন, যাকে অ্যাড্রিনাল গ্রন্থি বলা হয়। কি বলা হয়? অ্যাড্রিনাল গ্রন্থি বলা হয় থাকে। এই যে অ্যাড্রিনাল গ্রন্থির কে দুটো অঞ্চলে ভাগ করেছে, অ্যাড্রিনাল যে গ্রন্থিটা তাকে দুটো অঞ্চলে ভাগ করেছে, একটা হচ্ছে বাইরের অঞ্চল, মানে আর একটা হচ্ছে ভেতরের অঞ্চল। কেন ভাগ করেছে? কারণ বাইরের অঞ্চলে বিশেষ কিছু হরমোন থাকে, আর ভেতরের কিছু অঞ্চলে বিশেষ কিছু হরমোন থাকে। তো বাইরের যে অঞ্চল সেটাকে নাম দেওয়া হয়েছে কর্টেক্স অঞ্চল, ঠিক আছে? বাইরের যে অঞ্চল তাকে নাম দেওয়া হয়েছে কর্টেক্স অঞ্চল। আর ভেতরের অঞ্চলটা কি বলা হয় তাহলে? তাহলে ভেতরের যে অঞ্চল রয়েছে তাকে বলা হয় মেডালা। ভেতরের যে অঞ্চল রয়েছে তাকে বলা হয় কি? মেডালা। তাহলে কর্টেক্স অঞ্চলেই, মেডালাতে আসবে না। এই যে এসিটিএইচ হরমোন ব্রেনে রয়েছে, ব্রেন থেকে চলে যাবে বৃক্কে, বৃক্কে গিয়ে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে যে হরমোনগুলি আছে তাকে নিয়ন্ত্রণ করবে। আছে কোথায়, যাচ্ছে কোথায়, থাকে কোথায়, আর কাজ করছে কোথায়। তাহলে যে জায়গাতে কি কাজ করবে, আবার এখান থেকে একটা কথা চলে আসে যে কোন একটি হরমোন যদি কোনো বিশেষ কোষে গিয়ে কাজ করে, অর্থাৎ তার ক্ষেত্রে যে কোষটা তার কাজের স্থান, গন্তব্যস্থান, কর্মস্থান, সেইটাকে তার ক্ষেত্রে আবার বলা হয় টার্গেট অঙ্গ বা টার্গেট কোষ। টার্গেট কোষ বা যে অঙ্গে সেই কোষগুলি থাকে তাকে টার্গেট অঙ্গও বলা হয়ে থাকে, অর্থাৎ টার্গেট অঙ্গের টার্গেট কোষে গিয়ে কাজ করে। তাহলে এখানে আমরা এটাও দেখলাম যে অ্যাড্রিনাল গ্রন্থি, ট্রফিক হরমোন, ট্রফিক হরমোন সেটি কোথায় যাচ্ছে? ট্রফিক হরমোন যাচ্ছে কোথায়? ট্রফিক হরমোন যাচ্ছে এই অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল, সেই কর্টেক্স অঞ্চলে বিশেষ কিছু হরমোন থাকে, যেমন গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, এরকম কিছু হরমোন রয়েছে। এই সমস্ত হরমোনগুলিকে নিয়ন্ত্রণ করার লাগাম দিয়ে ধরে রাখার কাজ করছে কে? নিয়ন্ত্রণ করার কাজ করছে এসিটিএইচ। যদি নিয়ন্ত্রণ না, এই হরমোনটা যদি ঠিকমতো পরিচালিত না হয় তাহলে কি হবে? তাহলে এই হরমোনটি যদি ঠিকমতো পরিচালিত না হয় তাহলে একটি রোগ প্রকাশ পায় যেটাকে বলা হয় কুশিং বর্ণিত রোগ। যেটাকে বলা হয় কুশিং বর্ণিত রোগ। তাহলে এই যে রোগ, সেটা কোন হরমোনের সঙ্গে যুক্ত? এইভাবে তোমাদেরকে পড়তে হবে কোন জিনিসটা, কোন কথাটা কার সঙ্গে যুক্ত। ঠিক আছে? যেমন এখানে বলতে পারি যে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের নিয়ন্ত্রণ কে করছে? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের নিয়ন্ত্রণ কে করছে? তাহলে কর্টেক্স অঞ্চলের নিয়ন্ত্রণ কে করছে? এই এসিটিএইচ হরমোন। কে কোন কথা কার সঙ্গে, কার পয়েন্টে, কার ভূমিকার সঙ্গে যুক্ত, সেইভাবেও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। বুঝে গেল? তো সেইভাবে তোমাদের কি করতে হবে? পড়তে হবে। তাহলে এখানে এই যে রোগ একটা পেলাম, কুশিং বর্ণিত রোগ। এই কুশিং বর্ণিত রোগ অ্যাকচুয়াল যেটা হয় সেটা হলো এই অ্যাড্রেনালের জন্য। অ্যাকচুয়াল যেটা রোগটা হচ্ছে অ্যাড্রেনালের জন্য, কিন্তু অ্যাড্রেনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল আছে তার ক্ষরণের জন্য কিন্তু রোগটা হচ্ছে, কিন্তু এই হরমোনটি ঠিকমতো ক্ষরিত হবে না। কখন? যখন এসিটিএইচ হরমোনটা ঠিকমতো যখন ক্ষরিত হবে না, তখন এই হরমোনটাও ঠিকমতো ক্ষরিত হবে না। আর এই হরমোনটি ক্ষরিত না হলে কি হবে? কোষিং বর্ণিত রোগ বলে দেখা যাবে। এই কোষিং বর্ণিত রোগ কি, সেটা নিয়ে আমাদের ব্যাখ্যা দরকার নেই। 2 নম্বর হরমোনে আমরা চলে যাব, অগ্র পিটুইটারির আরেকটি হরমোন যেটাকে বলা হয় এসটিএইচ, যার আরেক নাম হচ্ছে জিএইচ। তাহলে এই এসটিএইচ বা একে আরেকটা কথায় বলা হয় কি? জিএইচ। তাহলে এসটিএইচ হরমোনের কাজ কি? পুরো নাম কি? পুরো নাম খুব একটা আসে না, আমরা নিচু ক্লাসে পড়েওছি পুরো নামগুলো কি। এসটিএইচ এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রফিক হরমোন। এস দিয়ে সোমাটো, টি ফর ট্রফিক, আর এইচ ফর হচ্ছে হরমোন। তো সোমাটোট্রফিক হরমোন, এই হরমোনটার কাজ কি? সোমাটোট্রফিক হরমোন বা গ্রোথ হরমোন, জিএইচ এর পুরো নাম হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ মানে তো বুঝতে পারছি আমরা বৃদ্ধির সঙ্গে যুক্ত, অর্থাৎ মানব দেহের বা জীব দেহের বৃদ্ধিতে সাহায্য করে, এরা বড় হতে সাহায্য করে। ওইটা তো এক লাইনে শেষ হয়ে গেল। একটু ব্যাখ্যা যদি করতে হয় এই হরমোনটির,
এই হরমোনটা আমাদের কি করে, আমাদের যে অস্থি রয়েছে তার বৃদ্ধি করে, আমাদের পেশিগুলোর মজবুত করে, এবং আমাদের পুরো সামগ্রিকভাবে যে দেহের আয়তন, সামগ্রিকভাবে দেহের যে আয়তন, দেহের যে আহ ক্ষেত্রফল, আয়তন যা রয়েছে সেটা বৃদ্ধিতে সাহায্য করে। কে করে? কে করে? এই এসটিএইচ হরমোনটা করে থাকে। ঠিক আছে, তাহলে এসটিএইচ হরমোনের আমরা কাজ দেখলাম। এটা এসটিএইচ হরমোন কি করে, এবার ব্যাপারটা হচ্ছে হরমোনগুলি যদি ফলিত ঠিক মতো না হয়, অনেক হরমোন আছে, যেমন কুশির মধ্যে রোগ পেলাম এসিটিএস এর জন্য, যদি এই হরমোনটাও ঠিক মতো ফলিত না হয় তাহলে কি হবে? যদি এই হরমোনটাও ঠিক মতো ফলিত না হয় তাহলে দুই প্রকার রোগ দেখা দেবে। অর্থাৎ রোগটা আমরা বুঝতে পারছি যে ঠিক মতো বৃদ্ধি হবে না, তাই না? ঠিক মতো বৃদ্ধি হবে না। তাহলে এসটিএইচ হরমোনের প্রথম প্রধান কাজ কি? বৃদ্ধিতে সাহায্য করবে। এসটিএইচ হরমোনের প্রধান কাজ হচ্ছে বৃদ্ধিতে সাহায্য বা বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, বৃদ্ধিতে সহায়তা করে। আর কি করবে? বৃদ্ধিতে সহায়তা করা, তার সঙ্গে সঙ্গে পেশির বৃদ্ধি করে বা পেশির মজবুত করে। পেশি কি করে? পেশিগুলোকে মজবুত করে। ঠিক আছে, পেশিগুলোকে মজবুত করা ছাড়া অস্থির দৈর্ঘ্যে বৃদ্ধি করে। অস্থির দৈর্ঘ্যে অস্থির দৈর্ঘ্যে বৃদ্ধি করে। বল, তাহলে অস্থির কি করে দৈর্ঘ্য বৃদ্ধি করে? এই কে কে করে? কে করে কি? বলার চেষ্টা করবো সঙ্গে সঙ্গে। কে করে? এই এসটিএইচ হরমোনটা করে, জিএইচ হরমোন করে। তার সঙ্গে সঙ্গে পেশিকে মজবুত করে, আমাদের দেহের যে সামগ্রিক আয়তন সেটাকে বৃদ্ধি করে। এক কথায় যেটাকে আমরা বৃদ্ধিতে সাহায্য করা বলতে পারি। এই হরমোনটি যদি কম ক্ষরণ হয়, কম যদি ক্ষরণ হয়, অর্থাৎ যদি কম পরিমাণে কাজ করে, তাহলে হাইটও কম হবে। অর্থাৎ একটি মানুষের, একটা প্রাণীর ঠিক মতো বৃদ্ধি হবে না। কি হবে না? ঠিক মতো বৃদ্ধি হবে না। তাহলে একটা মানুষের বৃদ্ধি হবে না ঠিক মতো। তো এই যে বৃদ্ধি হবে না, এটা কি বলা হবে? কম ক্ষরণ হলে যদি মানুষের বৃদ্ধি না হয়, তার হাইট, যেটা উচ্চতা, সেটা 2.5 থেকে 3 ফুট এর মতো থেকে যায়। উচ্চতা কি হয়? আড়াই থেকে 3 ফুট এর মতো হয়। আর এই যে উচ্চতা 2.5 থেকে 3 ফুট যদি হয়, তাহলে সেটাকে একটা রোগ বলা হয়। তার নাম হচ্ছে কি? ডোয়ারফিজম। ইংলিশে বলা হয় ডোয়ারফিজম। বাংলায় একে বলা হয় বামনত্ব। বাংলায় একে বলা হয় কি? বামনত্ব, বা ইংলিশে বলা হয় ডোয়ারফিজম। যদি এই হরমোনটি বেশি ক্ষরণ হয়, যদি এই হরমোনটির বেশি ক্ষরণ হয়, যদি এই হরমোনটির বেশি ক্ষরণ হয়, তাহলে বেশি ক্ষরণে যে রোগ দেখা দেবে, কি রোগ দেখা দেবে? বেশি ক্ষরণে মানুষের স্বাভাবিক উচ্চতা থাকবে না, তার চেয়ে বেশি হবে। অর্থাৎ ওই 6 থেকে বা 7 থেকে 8 ফুট এর উচ্চতা হয়ে যাবে, তার থেকে বেশিও হতে পারে। তো যার উচ্চতা 7 থেকে 8 ফুট হবে, তার ক্ষেত্রে বা সেটা এক প্রকার রোগ বলা হয়। তো রোগটাকে নাম দেওয়া হয়েছে অতিকায়ত্ব। কি নাম দেওয়া হয়েছে? অতিকায়ত্ব। অতিকায়ত্ব 7 থেকে 8 ফুট হলে অতিকায়ত্ব, বা ইংলিশে বলা হয় অ্যাক্রোমেগালি। ঠিক আছে, অতিকায়ত্ব রোগ দেখা দেবে। কার জন্য দেখা দেবে? এসটিএইচ এর জন্য। তাহলে এই হলো আমাদের এসটিএইচ এর মূল মূল কথা, যেটা আমাদের অবশ্যই পড়তে হবে। চলে আসবো 3 নম্বর যে হরমোন, যাকে বলা হয় টিএসএইচ, যার পুরো নাম হচ্ছে থাইরয়েড। যার পুরো নাম থাইরয়েড স্টিমুলেটিং স্টিমুলেটিং হরমোন। যার পুরো নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি? এই কাজটা কিন্তু আমরা এর আগেও পড়েছি। এই কাজটাও এর আগে আমরা পড়েছি। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে, থাইরয়েড নামের মধ্যে লুকিয়ে আছে কাজ। দেখো, থাইরয়েড স্টিমুলেটিং মানে উদ্দীপিত করা। থাইরয়েডকে উদ্দীপিত করবে। থাইরয়েডকে উদ্দীপিত করতে সাহায্য করে কে? থাইরয়েডকে উদ্দীপিত করতে সাহায্য করে এই টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং নামক হরমোনটি।
থাইরয়েড স্টিমুলেটিং নামক হরমোনটি সাহায্য করে থাকে। ঠিক আছে, আর বেশি কিছু এর ব্যাপারেও আর নেই। 4 নম্বর গ্রন্থি রয়েছে আমাদের GTH, যার পুরো নাম হচ্ছে গোনাডোট্রফিক হরমোন। না, গোনাডো মানে হচ্ছে, যার গোনাডো কথা আসছে গোনাড থেকে। গোনাডো কথাটা আসছে কি থেকে? গোনাড থেকে। গোনাড মানে কি? গোনাড মানে হচ্ছে জনন গ্রন্থি। গোনাড মানে হচ্ছে জনন গ্রন্থি। ঠিক আছে, তো গোনাড মানে হচ্ছে জনন গ্রন্থি। অর্থাৎ বুঝতে পারছি তাহলে আমরা যে এই যে হরমোনটা রয়েছে এটা কাকে নিয়ন্ত্রণ করছে? জনন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে। দেখো, প্রথমে রয়েছে আমাদের কি অ্যাড্রিনাল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছিল, তারপরেটা আমাদের সেরকম কোনো গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে না, পরেরটাতে আমরা বলবো থাইরয়েডকে। এখন আমরা পাচ্ছি কাকে? জিটিএইচ, যে হরমোনটা কাকে নিয়ন্ত্রণ করছে? এই হরমোনটি নিয়ন্ত্রণ করছে আহ জনন গ্রন্থিকে। প্রাণীর দেহের আর একটা গ্রন্থি, শেষ গ্রন্থি, যাকে বলা হয় জনন গ্রন্থি, তাকে নিয়ন্ত্রণ করার কাজ করে। তাকে সেখান থেকে বিভিন্ন রকম হরমোন খরিত হয়, সেটাতেও সে সাহায্য করবে। তো জিটিএইচ এর অনেকগুলো প্রকারভেদ আছে, যার একটা প্রকারভেদ হচ্ছে জিটিএইচ এর আবার একটা প্রকারভেদ আছে যাকে বলা হয় FSH। পুরো নাম কি? অবশ্যই মনে রাখতে হবে, ফলিকল স্টিমুলেটিং ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এই ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ কি? নামের মধ্যে লুকিয়ে আছে। তো আমরা জিটিএইচ হরমোনের প্রথম প্রকারভেদ নিয়ে পড়ছি। জিটিএইচ হরমোনের প্রথম প্রকারভেদে আমরা কি পেলাম? জিটিএইচ হরমোনের প্রথম প্রকারভেদে আমরা আলোচ্য বিষয় পাচ্ছি। জিটিএইচ হরমোনের প্রথম প্রকারভেদে আমরা আলোচ্য বিষয় পাচ্ছি কি? FSH, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে? স্টিমুলেটিং মানে তো উদ্দীপিত করবে। ফলিকল বলে একটা কথা, ফলিকল কথাটা কি? হরমোন তো হরমোন, সেটা আমরা পেলামই। ফলিকল কথাটা কি থেকে আসছে? স্ত্রী দেহের জনন গ্রন্থির বা জনন গ্রন্থিতে থাকা এক প্রকারের অঙ্গ, যেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। কি বলা হয়? গ্রাফিয়ান ফলিকল। কি বলা হচ্ছে? গ্রাফিয়ান ফলিকল। জনন গ্রন্থির একটি একটি অঙ্গ, যাকে বলা হচ্ছে একটি অঙ্গ, গ্রাফিয়ান ফলিকল, যার বাংলা নাম হচ্ছে ডিম্বা ডিম্ব সরি যার হ্যাঁ, ডিম্বথলি, গ্রাফিয়ান ফলিকল। তো ডিম্বথলির কি করবে এরা? ডিম্বথলির বা স্ত্রী যে ডিম্বাশয় আছে, FSH এর কাজ হচ্ছে এরা ডিম্বাশয়ের যে থলিটা, যেখানে ডিম্বাণু তৈরি হয় স্ত্রী দেহে, সেই জায়গাটার বা ডিম্বাণু উৎপাদনে বা ডিম্বাশয় উৎপাদনে সাহায্য করবে। কে সাহায্য করবে? এই FSH নামক হরমোনটি সাহায্য করবে। ঠিক আছে, FSH নামক হরমোনটি সাহায্য করবে। তাছাড়া তাছাড়া কি করে? তাছাড়া ডিম্বথলির যে পূর্ণতা প্রাপ্তি এবং ডিম্বথলির ডিম্বাণু নিঃসরণে এরা সাহায্য করবে। অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল এর আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। কি করে? ফলিকল এর আয়তন বৃদ্ধি করে। মেন কথা, এর আয়তন বৃদ্ধি করে। গ্রাফিয়ান ফলিকল এর আয়তন বৃদ্ধি করে। তো গ্রাফিয়ান ফলিকলের আয়তন বৃদ্ধি করে কে? সেটা হচ্ছে FSH। আর গ্রাফিয়ান ফলিকল থেকেই এক প্রকারের হরমোন খরিত হয়, তাকেও কে নিয়ন্ত্রণ করছে? গ্রাফিয়ান ফলিকল থেকে একটি হরমোন খরিত হয় যার নাম হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোনকে নিয়ন্ত্রণ করার কাজ করে কে? ইস্ট্রোজেন হরমোনকে ইস্ট্রোজেন হরমোনকে নিয়ন্ত্রণ করে। ইস্ট্রোজেন নামক হরমোনকে ক্ষরণে সহায়তা করে, ক্ষরণে নিয়ন্ত্রণ করে। ক্ষরণে নিয়ন্ত্রণ করে কে? ক্ষরণে নিয়ন্ত্রণ করে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই দুটো কথা এর সঙ্গে তো অবশ্যই ম্যাচ করবে, মিলিয়ে রাখবে, কোনো মতেই ছাড়া যাবে না এই দুটো কথা। FSH
এর সঙ্গে দুটো কাজ, দুটো ভূমিকা, দুটো জিনিস। একটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল আয়তন বৃদ্ধি করবে, অর্থাৎ ডিম্বথলির আয়তন বৃদ্ধিতে সাহায্য করবে। আর একটা হচ্ছে ইস্ট্রোজেন, যে হরমোন রয়েছে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি থেকে যে ক্ষরিত হয়, সেই হরমোনকেও নিঃসরণে অর্থাৎ ক্ষরণে উদ্দীপিত করবে বা সহায়তা করবে বা নিয়ন্ত্রণ করে থাকে এফএসএইচ নামক হরমোনটা। একই রকম দেখা যায় বিন অর্থাৎ আরেকটি হরমোন যাকে বলা হয় এলএইচ, যার পুরো নাম লিউটিনাইজিং লিউটিনাইজিং হরমোন। তো লিউটিনাইজিং হরমোন কাজ কি? দেখো, লিউটিনাইজিং কথাটা কি থেকে আসছে? লিউটিনাইজ এর মানে কি? লিউটিনাইজ আসছে কর্পাস লিউটিয়াম থেকে। কর্পাস লিউটিয়াম অর্থাৎ জনন গ্রন্থিতে থাকা স্ত্রী দেহের জনন গ্রন্থিতে আরেক প্রকারের অঙ্গ রয়েছে, বলা হয় সেটাকে কর্পাস লিউটিয়াম। ঠিক আছে, কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম স্ত্রী দেহে স্ত্রী অঙ্গ কর্পাস লিউটিয়াম একেও আবার কি করবে? এর যে পূর্ণতা প্রাপ্তিতে সাহায্য করবে, অর্থাৎ কর্পাস লিউটিয়ামের গঠনে সাহায্য করবে। এবং এই কর্পাস লিউটিয়াম থেকে স্ত্রী দেহে স্ত্রী দেহের মধ্যে আরেক প্রকারের হরমোন ক্ষরিত হয় যাকে বলে প্রোজেস্টেরন। তো যেহেতু কর্পাস লিউটিয়ামকে সে নিয়ন্ত্রণ করবে, তাহলে কর্পাস লিউটিয়ামের মধ্যে থেকে ক্ষরিত হওয়া এই প্রোজেস্টেরন নামক হরমোন তাকেও তো নিয়ন্ত্রণ করবে, তাই না? তাহলে এদের দুটো হরমোনের প্রথম যেটি আছে, যে দুটো ভাগ, তার দুটো দুটো করে কাজ আমাদের অবশ্যই মনে রাখতে হবে। গ্রাফিয়ান ফলিকলের আয়তন বৃদ্ধি আর ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ। আর এলএইচ আমরা পেলাম কর্পাস লিউটিয়ামের যে কি করবে? গঠন করবে বা বৃদ্ধিতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে প্রোজেস্টেরন নামক হরমোন রয়েছে, তাকেও নিয়ন্ত্রণ করবে। প্রোজেস্টেরন নামক যে হরমোন তাকেও নিয়ন্ত্রণ করা কাজ করে। প্রোজেস্টেরন হরমোনকে কি করবে? সে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে। কে কন্ট্রোল করছে? এলএইচ। ইস্ট্রোজেন কে নিয়ন্ত্রণ করছে? কোন হরমোন? ইস্ট্রোজেন নিজেই একটা হরমোন। ইস্ট্রোজেন নিজেই একটা হরমোন, তাকে আবার অন্য অন্য একটি হরমোন নিয়ন্ত্রণ করছে। এই যে লাইনগুলো, কথাগুলো, কাজগুলো অবশ্যই মনে রাখতেই হবে। এবং সবসময় যে কাজ আকারে দেবে এমন কিন্তু নয়। কাজ লেখো, কাজ কি এই আকারে দেবে তা কিন্তু নয়। অনেক সময় এলোমেলোর মধ্যে দিতে পারে, কার সঙ্গে কি লাইন কি কথা মিলছে সে হিসেবেও দিতে পারে। ঠিক আছে, কোন সঙ্গে কার ভূমিকার সঙ্গে কি মিলছে এলোমেলো করতে পারে। কিংবা বলে দিতে পারে যে দুটো দুটো কথা নিয়ে এক টাইপের প্রশ্ন হয় অনুপাত সমানুপাত আকারে, সেই জায়গাতেও এই লাইনটা ভরতে পারে। অর্থাৎ প্রশ্ন যেমনই হোক না কেন, তোমাকে প্রস্তুতি এমন রাখতে হবে, যেমনই প্রশ্ন হোক না কেন তোমাকে এমন প্রস্তুতি রাখতে হবে যাতে কোনো রকমের বাধা না আসে অ্যান্সার করার সময়। আর তার জন্য অ্যান্সার কি, কেমন করতে হবে, কেমন হবে না হবে, তার জন্য এই পুরো ক্লাস বা এই ক্লাসগুলি তোমাকে প্রচন্ডভাবে হেল্প করবে, প্রচন্ডভাবে হেল্প করবে। একেবারে সবাইকে বলবো এই ক্লাসগুলি অবশ্যই তোমরা দেখবে। এরপরে সি নম্বর যে হরমোন তাকে বলে আইসিএসএইচ। তো আইসিএসএইচ এটা পুরুষদের দেহে কাজ করে। ঠিক আছে, আইসিএসএইচ নামক যে হরমোন, আইসিএসএইচ নামক যে হরমোন সেটা কাজ করে পুরুষের দেহে। ঠিক আছে, পুরুষের দেহে এই হরমোনটি কাজ করে থাকে। পুরুষের দেহে যে শুক্রাশয় রয়েছে, যেখান থেকে বিশেষ প্রকারের হরমোন টেস্টোস্টেরন ক্ষরিত হয়, সেটাকেও নিয়ন্ত্রণ করা কাজ করে আইসিএসএইচ, যার পুরো নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। লাস্ট হচ্ছে আমাদের কি এলটিএইচ, ডি নম্বর যে হরমোন তাকে বলা হচ্ছে এলটিএইচ। আচ্ছা, বাকি যে হরমোনগুলি রয়েছে এলটিএইচ এর ব্যাপারটা বলে দিই। এলটিএইচ আর এডিএইচ এবং অক্সিটোসিন, এই তিনটে হরমোন হচ্ছে পিটুইটারি। তাহলে এই তিনটি হরমোন এর কাজ একটু শর্ট করে একটু বলে দেওয়া যায়। যেমন হচ্ছে এলটিএল কি এলটিএইচ এর প্রধান কাজ হচ্ছে, যার অপর নাম হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। ঠিক আছে, তো প্রোল্যাক্টিন হরমোন এর প্রধান কাজ হচ্ছে
স্ত্রী থেকে যখন সন্তান সৃষ্টি হবে সেখানে দুগ্ধ উৎপাদনে সন্তান জন্মগ্রহণের পর মাতৃস্তনে দুগ্ধ উৎপাদনে সহায়তা করে বা দুগ্ধ উৎক্ষরণে কি করে সহায়তা করে থাকে এই এলটিএস নামক হরমোনটি। নেক্সট আমাদের যেটা রয়েছে পশ্চাৎ পিউটারি হরমোন। পশ্চাৎ পিউটারি থেকে হরমোন দুটি খরিত হয়, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে এডিএস। এডিএস এর প্রধান কাজ হচ্ছে জল আমাদের জল পান করি সেটা বারবার কিন্তু ফিল্টার করে, ঠিক আছে? ফিল্টার করতে করে কি বৃক্ক। তো বৃক্কের মধ্যে এই হরমোনটি বারবার এই বৃক্ককে কাজ করে ফিল্টার করার জন্য, অর্থাৎ যেটাকে বাংলা আমরা বলতে পারি কি জলের পুনঃশোষণ বিশোষণ ঘটাবার কাজ করে থাকে। এবং এই হরমোনটির কারণে জলের দেহে জলের যে চাহিদা সেটা কি হয়, বা দেহের মধ্যে জল সরাসরি মূত্র উৎপাদন করে না, কি করে দেহের মধ্যে বারবার সেই জলটাকে পাঠাবার কাজ করে এই হরমোনটির কারণে। যদি এই হরমোনটি ঠিকমতো ক্ষরিত না হয়, এই হরমোনটি ঠিকমতো যদি ক্ষরিত না হয়, তাহলে সেই হরমোনটির কারণে একটি রোগ দেখা দেবে। কি রোগ? এই জলের বিশোষণ হবে না, জলের পুনঃশোষণ হবে না, অর্থাৎ বৃক্কের মধ্যে যে নেফ্রন, বৃক্কের যে নেফ্রন গুলির মাধ্যমে জলের পুনঃশোষণ ঘটছিল এই হরমোনটির প্রভাবে সেই কাজটা আর ঘটবে না ঠিক মতো। যার ফলে জল পান করা জল সেটা খুব সহজেই কম সময়ের মধ্যে মূত্র উৎপাদন করবে, যার ফলে ঘন ঘন মূত্র ত্যাগ হবে। আর এই ঘন ঘন মূত্র ত্যাগ হওয়াটাকে বলা হয় বহুমূত্র রোগ, ঠিক আছে? বা ডায়াবেটিস ইনসিপিটাস বলা হয়ে থাকে। বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের লাস্ট অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন ব্যাপারে আমরা শুধুমাত্র একটা দুটাই কথা। যখন সন্তান জন্মগ্রহণ হয় মাতৃ মাতৃ আহ দেহ থেকে বা মাতৃগর্ভ থেকে, যখন নতুন সন্তানের জন্ম হয়, তো সেই নতুন সন্তান জন্মগ্রহণের সময় মাতৃশ্রী দেহের জনন গ্রন্থি বা শ্রোণী গহ্বরে থাকা একটি অঙ্গ যাকে বলে জরায়ু, তো জরায়ুর সংকোচন ঘটাতে সাহায্য করে। এবং জরায়ুর সংকোচন ঠিকমতো ঘটলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আহ মাতৃ গর্ভে শনিদেহে সেরকম কোনো সমস্যা তৈরি হয় না। অর্থাৎ জরায়ু সংকোচন ঘটাতে সাহায্য করে এই অক্সিটোসিন। আর বেশি ব্যাপারে আমাদের কিছু নেই। এরপরে আমরা আলোচনা করব থাইরয়েড হরমোন ব্যাপারে, অর্থাৎ নেক্সট হরমোন ব্যাপারে। তোমরা অবশ্যই এই হরমোনগুলি ব্যাপারে অবশ্যই একবার পড়বে। এবং যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে, প্রত্যেকে বলবো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ক্লাসগুলি অবশ্যই। বন্ধুদের মধ্যে শেয়ার তো করবেই, না তার সঙ্গে সঙ্গে লাইক এবং কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন এই ক্লাসগুলি হচ্ছে। কোথাও কোনো প্রকারের সমস্যা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা দেখবে। এবং ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখার জন্য অনেক 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 আহ ধন্যবাদ প্রত্যেক স্টুডেন্টদের। চলো আজকের মতো এখানে শেষ, টাটা, ভালো থাকবে।